আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। পত্রপত্রিকার শিরোনামগুলো আমরা দেখছিলাম, তার মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু খবরে উঠে এসেছে প্রত্যেকটি পত্রিকাতেই, ছবি সহ। আর বিশেষ করে প্রথম আলোর শিরোনামটি বলছে, 1000 কোটি খরচের পরও ডুবলো দেশ। আমরা এ নিয়ে একটু আলোচনা তো করতেই চাই। সবশেষ পরিস্থিতির কথা জানবো। সিলেট থেকে আমাদের সহকর্মী হোসাইন আহমেদ সুজাত যুক্ত হবেন। এছাড়া আমরা কথা বলবো সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদারের সাথেও। শুভ সকাল, দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি ৭১ সকালে। আমি প্রথমে একটু সুজাত আপনার কাছ থেকে সবশেষ পরিস্থিতিটা জেনে নিতে চাই। সিলেটে জলাবদ্ধতা এখন পর্যন্ত অনেক বেশি রয়ে গেছে? অদিতি, হ্যাঁ, জলাবদ্ধতা কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি রয়ে গেছে। নগরীর 28টি ওয়ার্ড ইতোমধ্যে পানিতে নিমজ্জিত। যদিও এই মুহূর্তে সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে 10.75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এই মুহূর্তে যদি আপনাকে নদীর চিত্রটা যদি একটু দেখাতে চাই, যে সিলেটে কিন্তু এই মুহূর্তে সুরমা নদীর পানি অনেকটা কমে গিয়েছে। যদিও ভোরে এবং গত রাতে কিছুটা বৃষ্টি হয়েছে, সিলেটের বৃষ্টিতে কিন্তু এই সুরমা নদীর পানিতে তেমন প্রভাব পড়েনি। তবে একই নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সুরমা নদী ছাড়াও কিন্তু সিলেটের কুশিয়ারা নদী এই মুহূর্তে আমলশীত পয়েন্টে, অর্থাৎ সুরমা কুশিয়ারা যেখান থেকে শুরু হয়েছে বরাক উপত্যকা, সেখানে বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি। আপনাকে যদি আমি বলি যে শহরে এই মুহূর্তে যে পরিস্থিতিটা, আসলে আপনি যেটা পত্রিকার শিরোনামে বলেছেন যে 1000 কোটি টাকা খরচ করেও ডুবছে সিলেট, ডুবছে শহর। আসলে যে জিনিসটা হচ্ছে গিয়ে, সিলেটের ড্রেনেজ ব্যবস্থা আসলে এতটাই খারাপ যে বিপদসীমার নিচে সুরমা নদীর পানি চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত সিলেটের উপশহর তালতলা, মাছিমপুর, ছড়ারপাড়, কালীঘাট সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু পানি সুরমা নদীতে আসে নাই। যদি ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকতো, চড়া খাল এগুলো যদি পরিষ্কার থাকতো, তাহলে কিন্তু নগরবাসীকে ভোগান্তি পোহাতে হতো না। আপনাকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি যে জেলা প্রশাসন সবশেষ তথ্য আমাদেরকে যেটা দিয়েছে, যে গতকালকের বৃষ্টিতে, ছেড়াপুঞ্জিতে যে গতকালকে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি এবং সিলেটের বৃষ্টির কারণে নতুন করে সিলেট জেলার বেশ কয়েকটি ইউনিয়ন, গ্রাম প্লাবিত হয়েছে এবং এই মুহূর্তে সিলেট জেলাতে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা 7 লাখের উপরে। এবং বৃষ্টি যদি হতে থাকে, অথবা ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে কিন্তু সিলেটে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়বে এবং ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছে। আমরা যেটা দেখেছি যে সিলেট শহরে শুধুমাত্র 10,000 পরিবার বন্যা আক্রান্ত হয়েছেন। অদিতি, সুজাত, সবশেষ খবরগুলো তো আমরা আপনার কাছ থেকে জানছিলাম। আর একটি প্রসঙ্গ ছোট করে একটু জানতে চাই, এই পরিস্থিতিতে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? মানে যারা পানিবন্দী আছে তাদের জন্য ত্রাণের বিষয়টিও জানতে চাই। এবং এই যে প্রশ্নটি উঠছে যে এত বড় প্রকল্পের পরেও বা এত বছর ধরে এত আয়োজনের পরেও এই যে জলাবদ্ধতা, এটি নিয়ে প্রশাসনের জবাব কি? দেখুন, 2022 সালে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল। বলা যায় যে পুরো শহর পানিতে নিমজ্জিত ছিল এবং এই 2022 সালের বন্যার পর দাবি উঠেছিল যে সিলেট শহরে সুরমা নদী খনন করা হবে। তড়িৎ গতিতে 50 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় সুরমা নদী খননের। আজকে 2022 সাল থেকে 2024 সাল, এখন পর্যন্ত কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেটি সম্পন্ন করতে পারেনি। প্রায় 11 কিলোমিটার পর্যন্ত সম্পন্ন হয়েছে, বাকিগুলি কিন্তু সম্পন্ন হয়নি। শহরের মেইন যে পয়েন্ট, কিনব্রিজ এলাকা, কুশিঘাট এলাকা, যে এলাকাটির আশপাশের এরিয়া বেশি প্লাবিত হয়, ইভেন এবারের বন্যায়, অর্থাৎ বর্তমানে যে বন্যা চলছে সেই বন্যায় কিন্তু এই আশপাশের এলাকা প্লাবিত হয়েছে, সেগুলো কিন্তু খনন হয়নি। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন এরিয়ার মানুষের একটা দাবি ছিল যে জলাবদ্ধতা নিরসনে সঠিক পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। ড্রেন একটার পর একটা ভেঙে নির্মাণ করা হয়েছে, তারপরেও কিন্তু পানি
সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু নদীতে আসে না, যার কারণে মানুষ কিন্তু পানিতে নিমজ্জিত হচ্ছে। আপনি যেটা জানতে চেয়েছেন যে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, সবশেষ আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সূত্রে যে তথ্যটা পেয়েছি, সিলেটের গোয়াইনঘাটের নদ নদীর পানিগুলো কিন্তু এখন বিপদসীমার নিচে আছে। তারপরে যে সকল রাস্তাঘাট ভেঙে গিয়েছিল সেগুলো কিন্তু মেরামত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যোগীগঞ্জে, বিয়ানীবাজারে, কানাইঘাটে যে সকল বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে কিন্তু বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছিল। সেখানে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন তাদের সাধ্যমতো মানুষদের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি জেলা প্রশাসক আমাদেরকে যেটা জানিয়েছেন যে ইতোমধ্যে চাল, শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। অদিতি, অনেক ধন্যবাদ সুজাত, আপনার কাছ থেকে আমরা তথ্যগুলো জানছিলাম। এবারে চলে যাচ্ছি আমাদের সাথে অতিথি হয়ে যিনি যুক্ত আছেন সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদারের কাছে। পরিস্থিতি আমরা যেমনটি দেখছিলাম সেটি নিয়ে একটু আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। এটা তো আসলে অনেক দিনের সমস্যা, এই সমস্যার কোনো স্থায়ী সমাধান কেন আসলে এতদিনে হচ্ছে না? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আমাদের সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে আজকে যে সকাল 6টায় পানির লেভেল ছিল 7.49, অর্থাৎ আমাদের এখানে বিপদ সীমা হচ্ছে 7.8। সেক্ষেত্রে আমাদের সুরমা নদীর পানি সুনামগঞ্জ জেলায় 41 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি আমি যদি বিস্তারিত বলি যে এই বছর কিন্তু আমাদের গত 27শে মে সেখানে কিন্তু সেই সময় কিন্তু আমাদের পানির লেভেল ছিল আপনার 2.61। এরপরে হঠাৎ করে যখন বৃষ্টিপাতটা বেড়ে গেছে সিলেট, সুনামগঞ্জ এবং এর উজানে মেঘালয় যে চেরাপুঞ্জি আছে সেখানে বৃষ্টিপাত হয়েছিল প্রায় 386 মিলিমিটার। এই 86 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আসলে আমাদের যে পানির লেভেল হঠাৎ করে বেড়ে যায়, এখানে দেখা গেছে 2.4 মিটার বেড়ে গেছে পানিটা সুনামগঞ্জে, এবং তখন আমাদের পানির লেভেলটা আছে 5.03। মূলত এখন বৃষ্টি মৌসুম, যেহেতু আমাদের এখানের পানির লেভেলটা আসলে নির্ভর করে উজানে যে মেঘালয় আছে চেরাপুঞ্জি এই বৃষ্টিপাতের উপর নির্ভর করে। যেহেতু চেরাপুঞ্জিতে এট এ টাইমে, আমি যদি একটু বলি যে 30 তারিখে মে 30 তারিখে আমাদের পানি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে 634 মিলিমিটার। এই 634 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কারণে এই যে উজানে যে সিলেট এবং সুনামগঞ্জে যে দোয়ারাবাদ ছাতক রয়েছে সেখানে কিন্তু ডেঞ্জার লেভেল ক্রস করে যায়। ডেঞ্জার লেভেল ক্রস করে যাওয়াতে এলাকায় কিন্তু পানি প্রবেশ করে যাওয়াতে কিছু কিছু এলাকায় মানে পানির নিচে চলে যায়। কিন্তু এর সাথে যখন স্বাভাবিক বৃষ্টিপাত হয় এবং পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা না থাকে তখন কিন্তু আমাদের এই জলাবদ্ধতা দেখা যায়। যেহেতু এখানে উজানের থেকে পাহাড়ি ঢলের কারণে যে বৃষ্টি পানিতে এলাকায় প্রবেশ করে সেটা প্লাস এবং স্থানীয় বৃষ্টিপাতের ফলে কিন্তু জলাবদ্ধতা দেখা যায়। তো এগুলোর জন্য মূলত হচ্ছে যে আমাদের পরিকল্পিতভাবে আমাদের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। পাশাপাশি আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সেগুলোকে আসলে টেকসই করতে হবে, এবং এগুলো টেকসই করতে পাশাপাশি যেহেতু বাঁধের ভিতরে ড্রেন আউট করার ব্যবস্থা রাখার জন্য আমাদেরকে পাম্পের ব্যবস্থা করতে হবে, যেহেতু স্থানীয় বৃষ্টিপাতের ফলে কিন্তু ভিতরে জলাবদ্ধতা দেখা দিতে পারে। তো মূলত আমাদের মূল উদ্দেশ্য আমাদের জলাবদ্ধতা থেকে উত্তরণের জন্য আমাদেরকে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, পাশাপাশি বাঁধগুলো সুরক্ষিত রাখতে হবে, এবং যদিও স্থানীয় বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা দেখা দেয় সেক্ষেত্রে ড্রেন আউটের জন্য পাম্পের ব্যবস্থা রাখতে হবে। না, এগুলো তো করতে হবে আপনি যেমনটি বলছিলেন, কিন্তু এখন পর্যন্ত করা হয়েছে কি কি, বা পানি উন্নয়ন বোর্ডের আওতায় কি কি রয়েছে সেই কাজগুলোর অগ্রগতি সম্পর্কেও একটু শুনবো আপনার কাছ থেকে। না, আমাদের সুনামগঞ্জে যেটা আমরা বলি, আমাদের কিন্তু দুই ধরনের বাঁধ আমরা করে থাকি, একটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, একটা ডুবন্ত বাঁধ। সুনামগঞ্জ এলাকাটা হাওর বেষ্টিত এলাকা। এই এলাকাতে এখানে কিন্তু আমাদের কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, অর্থাৎ এখানে কিন্তু পুরো এলাকাটাই কিন্তু আমরা ওপেন রেখে দিয়েছি, অর্থাৎ এখানে একটা বেসিন হিসেবে কাজ করতেছে। যখন পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হয় তখন কিন্তু এটা এখানে এসে বিশাল এলাকাতে বিস্তৃতি লাভ করে এবং ছড়িয়ে যায়। তো এখানে মূলত আমরা কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখানে রাখি নাই। আর এখানে যে ডুবন্ত বাঁধগুলো আছে সেগুলো মূলত আমাদের যে বড় ফসল আছে, বড় ফসলটাকে রক্ষা করার জন্যই এটা ব্যবহৃত হয়, এবং বড় ফসল যখন উঠে যায় অর্থাৎ ফুল বর্ষা মৌসুমে কিন্তু এগুলো পানির নিচে নিমজ্জিত থাকে। তো এখানে সুনামগঞ্জ এলাকায় আমাদের বন্যার কূপটা হ্রাস করার জন্য পরিবেশগত বিবেচনা করে কিন্তু এখানে বন্যা বাঁধগুলো ডুবন্ত বাঁধ হিসেবে নির্মাণ করা হয়েছে। তো এখানে বন্যা পরিস্থিতি পুরোটাই নির্ভর করে আসলে আমাদের উজানে যে মেঘালয় আছে এবং চেরাপুঞ্জি এবং অন্যান্য যে স্থানগুলো রয়েছে সেগুলোর উপর বৃষ্টিপাতের উপর নির্ভর করে।
আহ, জি, এবং প্রাকৃতিক দুর্যোগের কথা তো আসলে সেটাকে তো আটকানোর কোনো উপায় নেই, কিন্তু এর থেকে পরিত্রাণের জন্য যে আপনি আপনি নিজেও কয়েকটি পরামর্শের কথা বলছিলেন, সেগুলো দ্রুত বাস্তবায়ন নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। কারণ সিলেটে এই যে হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন প্রকল্প সিলেট এবং এর আশপাশের এলাকাগুলোতে, তারপরেও আমরা দেখছি যে প্রায় প্রতি বছরই জলাবদ্ধতা কিন্তু সেখানে নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হবার জন্য, এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য।